আহ, আজকে এটা আমার দ্বিতীয় ক্লাস। আমরা আগের দিন দেখে নিয়েছি কিভাবে ইউজিসির অরিজিনাল সাইট থেকে পেপার ওয়ানের সিলেবাস ডাউনলোড করতে হয়। আজকে পেপার ওয়ানের প্রথম যে ইউনিট রয়েছে টিচিং অ্যাপটিটিউড, সেই টিচিং অ্যাপটিটিউডের মধ্যে কি কি অংশগুলো আমাদের পড়তে হবে, কি কি জানতে হবে এবং কিভাবে জানতে হবে সেই জিনিসগুলোকে, এবং কতটা পরিমাণে জানবো সেই সম্পর্কে আজকে দেখব। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে যে 10টি ইউনিট পেপার ওয়ানের মধ্যে রয়েছে, সে 10টি ইউনিট এত বড় অংশ নিয়ে অবস্থান করছে, যা 1 বছর কেন, মোটামুটি 3-4 বছর পরেও শেষ করা যাবে না ঠিকঠাক করে যদি জানা যায়। কিন্তু 2-3 বছর ধরে যদি আমরা পেপার ওয়ান নিয়েই যদি পড়ে থাকি, তাহলে তো কোনোভাবেই নেট ক্লিয়ার হয় না। তাহলে আমাদের যে কিভাবে পড়তে হবে তার নির্দিষ্ট একটি টেকনিকে আমরা এগোবো। সেই টেকনিকগুলো আমি বলবো এবং তোমরা সেই মতো করেই বিষয়গুলোকে আয়ত্ত করার চেষ্টা করবে, এবং যতটুকু আজকে বলবো তোমরা চেষ্টা করবে সেটা সম্পূর্ণভাবে মুখস্থ করা এবং সম্পূর্ণভাবে মনে রাখা। ঠিক আছে, আজকে তাহলে শুরু করছি। টিচিং অ্যাপটিটিউডের মধ্যে আমরা কতগুলো সাব পয়েন্ট দেখতে পাবো। যেমন টিচিং 1 নম্বরে, 2 নম্বরে রয়েছে লার্নার ক্যারেক্টারিস্টিক্স, 3 নম্বরে রয়েছে ফ্যাক্টর অ্যাফেক্টিং টিচিং রিলেটেড টু, 4 নম্বরে রয়েছে মেথডস অফ টিচিং ইন ইনস্টিটিউশন অফ হায়ার লার্নিং, 5 নম্বরে রয়েছে টিচিং সাপোর্ট সিস্টেম, আর 6 নম্বরে রয়েছে ইভ্যালুয়েশন সিস্টেম। এখন আমরা যদি ভালো করে দেখি যে একজন শিক্ষকের এবং একজন শিক্ষার্থীর অ্যাকচুয়ালি টিচিং 3টে ভেরিয়েবল উপরে নির্ভরশীল। কে কে? না, একটা হচ্ছে টিচার, যা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, স্টুডেন্ট ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এবং আদার্স যে ভ্যারিয়েবলগুলো রয়েছে সেগুলো কারিকুলাম, ইনস্ট্রাকশন, বিভিন্ন রকমের টিচিং মডেল, বিভিন্ন রকম সাপোর্টিং সিস্টেম প্রভৃতি রয়েছে। পরবর্তী সময়ে আমি বলবো যে এই ভেরিয়েবলগুলো কিভাবে কাজ করে এবং ভেরিয়েবল কি, এবং এটা এই ভেরিয়েবল রিসার্চের ক্ষেত্রে একটা দারুণ মূল্যবান একটা ব্যাপার। কারণ ভেরিয়েবল ছাড়া কোনো রিসার্চ কন্ডাক্ট হতে পারে না, বা ভেরিয়েবল ছাড়া কোনো কিছু সংগঠিত হতে পারে না। অ্যাকচুয়ালি আমরা যখন গবেষণা কাজে এগোই তখন হচ্ছে ভেরিয়েবলকে আইডেন্টিফাই করেই আমরা এগোই। যাই হোক, আজকে দেখব যে টিচিং অ্যাপটিটিউডের মধ্যে যে 6টি সাব পয়েন্ট রয়েছে, সেই 6টি সাব পয়েন্টগুলো আবার কি কি ভাগে বিভক্ত রয়েছে, এবং এই সাব পয়েন্টগুলোকে কিভাবে আমাদের পড়তে হবে এবং মনে রাখতে হবে। প্রথমটা দেখো, টিচিং। টিচিং এর কি কি পড়তে হবে আমাদের? পড়তে হবে কনসেপ্ট, অবজেক্টিভস, লেভেল অফ টিচিং। এই লেভেল অফ টিচিং আবার কিভাবে বিভক্ত? না, মেমোরি, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রিফ্লেক্টিভ। আর কি রয়েছে? ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড বেসিক রিকোয়ারমেন্ট। দ্বিতীয় যে সাব ইউনিট রয়েছে সেখানে রয়েছে লার্নার্স ক্যারেক্টারিস্টিক্স। লার্নার্স ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে রয়েছে ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাডোলেসেন্স অ্যান্ড অ্যাডাল্ট লার্নার, অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীরা বড় হয়ে গেছে, যারা পেডাগোগির অন্তর্গত নয়, অ্যান্ড্রাগোগির অন্তর্গত, সেই সমস্ত শিক্ষার্থীদের কি করা উচিত এবং কিভাবে তাদেরকে পড়ানো উচিত বা কিভাবে তারা শিখতে পারে সেই সম্পর্কে রয়েছে। 3 নম্বর রয়েছে ফ্যাক্টরস এফেক্টিং টিচিং রিলেটেড টু। এখানে কি রয়েছে? টিচার, লার্নার, সাপোর্ট মেটেরিয়াল প্রভৃতি বিষয়গুলো রয়েছে। অর্থাৎ শিক্ষার্থীরা কি কি বিষয়ে এফেক্টিভ হয়, যেমন টিচার কীরকম হওয়া দরকার, লার্নার যে মেটেরিয়ালসগুলো রয়েছে সেগুলো কেমন হওয়া দরকার, এবং শিক্ষার্থীরা বা কিভাবে শিখবে এই বিষয়ে আমরা জানব। চতুর্থ যে সাব পয়েন্ট রয়েছে সেখানে রয়েছে মেথডস অফ টিচিং, অর্থাৎ কিভাবে শিক্ষার্থীদের কি মেথডে পড়ানো উচিত এবং কিভাবে পড়ানো উচিত সেই সম্পর্কে। কাদের? না, যারা অ্যান্ড্রাগোগির অন্তর্গত। এখানে যে বিষয়গুলো দেখতে হবে সেটা হচ্ছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট কিভাবে
একজন শিক্ষার্থীকে সাহায্য করতে পারে তার বিশেষ কিছু পোর্টাল রয়েছে, সেই পোর্টালগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। যেমন হচ্ছে সম রয়েছে, স্বয়ংপ্রভা রয়েছে, মক রয়েছে, এই জিনিসগুলো। 5 নম্বরে যেটা রয়েছে টিচিং সাপোর্ট সিস্টেম, অর্থাৎ যে শিক্ষার্থীকে কিভাবে বিভিন্ন বিষয় দিয়ে সাপোর্ট করা যেতে পারে, তাদের শিক্ষা দানে এবং শিক্ষা গ্রহণে কি কি ম্যাটেরিয়ালস গুলো বাইরে থেকে ইনপুট করা যেতে পারে, কার সাহায্যে আরো বেটার পড়ানো যেতে পারে, আরো ভালো করে বোঝানো যেতে পারে, সেই সমস্ত বিষয়গুলো রয়েছে। ইভ্যালুয়েশন সিস্টেম, এইটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। ধরো শিক্ষার্থী শুধু যে শিখবে তা নয়, এবং শিক্ষার্থীকে শেখানো হবে, শিক্ষক শেখাবে, এটা যেমন একটা বিষয়, কিন্তু শিক্ষার্থী কতটা শিখতে পারলো, তাকে আর কি শেখানো উচিত, তাকে কি বারবার একই রকম ভাবে শেখানো উচিত, প্রভৃতি বিষয়গুলো এই ইভ্যালুয়েশন সিস্টেমের মধ্যে আসছে। তাহলে আমরা যে 6টি সাব ইউনিট হলো এটা সম্পর্কে কিছুটা বুঝলাম। এবার আমরা কি করব না টিচিং কনসেপ্ট সম্পর্কে এবং সাব ইউনিটে যে প্রথম যে সাব ইউনিট রয়েছে সেই ইউনিটটা সম্পর্কে আজকে কিছুটা বলবো। তোমাদের প্রথমে কাজ করতে হবে, একটি খাতা নিতে হবে, সেই খাতায় ইউনিট ধরে ধরে যেভাবে রয়েছে সিলেবাসে সেই সিলেবাস অনুযায়ী তোমাদের নোট নিতে হবে। কারণ পরীক্ষার হলে যদি ওই নোটগুলো মুখস্থ না করে যায় তাহলে কিন্তু আমরা সরাসরি অ্যান্সার করতে পারবো না। যেমন কগনিটিভ লেভেল নিয়ে অনেক প্রশ্ন হবে, তেমনি রিফ্লেক্টিভ লেভেল নিয়েও প্রশ্ন হবে এবং আন্ডারস্ট্যান্ডিং লেভেল নিয়েও প্রশ্ন হবে। সেই প্রশ্নগুলো কিভাবে হবে, কিভাবে আমাদের উত্তর করতে হবে, তার কিছুটা আমি পর্যায়ক্রমে বলে যাব। এখানে তাহলে প্রথম সাব ইউনিট রয়েছে কনসেপ্ট, অবজেক্টিভ, লেভেল আর ক্যারেক্টারিস্টিক্স, রিকোয়ারমেন্ট। এই জিনিস কটা এই সাব ইউনিটের এই পার্টিকুলার এই বিষয় কটাকেই আমরা আজকে দেখব। যাই হোক, তোমরা তাহলে আগের দিন যা বলেছিলাম নিশ্চয়ই তোমাদের কাছে সিলেবাস আছে এবং তোমরা শুরু করে দিয়েছো। আজকে যেভাবে বলছি সেভাবে তোমরা যদি আজকে ইউনিটটা শেষ করে নাও তাহলে তোমরা এক ধাপ এগিয়ে গেলে। এই জায়গা থেকে আমি আশা করি তোমরা একটা প্রশ্ন পাবেই, এই ইউনিট সাব ইউনিটের এই অংশটা থেকে তোমরা একটা প্রশ্ন পাবেই। আমরা প্রথমেই বলে নিয়েছি যে প্রত্যেকটা ইউনিট থেকে কটা প্রশ্ন আসবে, 5টা প্রশ্ন আসবে। টোটাল 10টা ইউনিট আছে, 10টা ইউনিট থেকে তাহলে কটা হলো 50টা প্রশ্ন। তাহলে 50টা প্রশ্ন, প্রত্যেকটা ইউনিট থেকে 5টা। এবারে প্রত্যেকটা ইউনিটের মধ্যে রয়েছে আবার এইটাই দেখছি 6টা সাব ইউনিট রয়েছে। তার মানে এখান থেকে একটা প্রশ্ন আমি আশাই করতে পারি, এখান থেকেও আশা করতে পারি, এবং কোনো কোনো জায়গা থেকে বাদও হয়ে যেতে পারে বা কোনোটায় হয়তো প্রথম যে ইউনিটে রয়েছে সেখান থেকে 6টা প্রশ্নও তুলে দিতে পারে। কি করবে ওটা তাদের উপর নির্ভর করে, কিন্তু আমাদের পুরোটাই পড়তে হবে। যাই হোক, তাহলে আমরা আজকে এইটা দেখব কি বলছে এর মধ্যে। কনসেপ্ট অফ টিচিং, এটা দেখছি কি বলছে। আচ্ছা, কনসেপ্ট অফ টিচিং, টিচিং শিক্ষক শিক্ষার্থীকে টিচ করবে, শিক্ষক শিক্ষার্থীকে বোঝাবে, জানাবে, শিক্ষার্থী সেগুলো জানবে, বুঝবে এবং মনে রাখবে, এই হচ্ছে মূল বিষয়। কিন্তু একজন শিক্ষক কি করবে আর একজন শিক্ষার্থী কিভাবে তা নেবে, তার যে আইডিয়া তাই হলো কনসেপ্ট অফ টিচিং। এইবারে দেখি কনসেপ্ট অফ টিচিং এর মধ্যে টোটাল আমি দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7টা সাব টাইটেল রয়েছে। এই যে টাইটেলগুলো রয়েছে এই টাইটেলগুলো অ্যাকচুয়ালি কিওয়ার্ড। তোমাদের খাতায় কি করতে হবে, লিখতে হবে কনসেপ্ট অফ টিচিং, তারপরেই সেই অংশে তোমাদের এরকম পয়েন্টগুলো তুলে রাখতে হবে। এই পয়েন্টগুলো ধরো পরীক্ষার খাতায় আসলো যে কনসেপ্ট অফ টিচিং বা কোন শেখানোর ক্ষেত্রে কোন বিষয়টি করা উচিত বা একজন শিক্ষক একজন শিক্ষার্থীকে কিভাবে শেখাবে, তার মধ্যে এর মধ্যে একটা পয়েন্ট তুলে দিল, দিয়ে আর সঙ্গে আরো 3টে পয়েন্ট দিল, দিয়ে বলল যে এর মধ্যে কোন বিষয়টি করা উচিত বা কনসেপ্ট অফ টিচিং এর সঙ্গে রিলেটেড, এই ধরনের প্রশ্নগুলো আসবে। তাহলে দেখছি আজকে যে কনসেপ্ট অফ টিচিং এ যেটা বলছে সেটা হচ্ছে টিচিং ইজ দ্য পারপাসফুল, প্রথম। দ্বিতীয় পয়েন্ট বলছে টু প্রডিউস রিলেটিভলি পার্মানেন্ট চেঞ্জ, teaching is a skillful application of knowledge, teaching is a process, teaching is an
activity that influence a child to learn what they are expected to learn, their learning can be measured. বোঝা গেল? তাহলে বিষয়গুলো কি? টিচিং ইজ পারপাসফুল, অর্থাৎ শিক্ষক কি করবেন? শিক্ষার্থীকে শেখাবেন কিভাবে? সেটা পারপাসফুল হতে হবে, অর্থাৎ শিক্ষার্থী সেটা শিখে কি করবে সেইটা অনুযায়ী শিক্ষক শিক্ষার্থীকে শেখাবেন। যেমন আমি আজকে যে বিষয়টা বলছি তার উদ্দেশ্য কি? তার উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীরা বা তোমরা এটা শিখবে, শিখে কি করবে? তোমরা ইউজিসি এনটিএ যে নেট পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা তোমরা উত্তীর্ণ হবে। এখানে তাহলে কি আমার যে শেখানোর যে বিষয়, সেই শেখানোর বিষয়টা হচ্ছে পারপাসফুল। তাহলে মনে রাখতে হবে কি না, টিচিং সবসময় পারপাসফুল হয়। দ্বিতীয় পয়েন্ট কি? দ্বিতীয় পয়েন্টের মধ্যে আমি দেখতে পাচ্ছি এই অংশটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পার্মানেন্ট চেঞ্জ। কিসের? না, রিলেটিভলি পার্মানেন্ট চেঞ্জ। তাহলে কিসে রিলেটিভ পার্মানেন্ট চেঞ্জ করবে? না, তোমাদের মধ্যে নিশ্চয়ই কিছু একটা ধ্যান ধারণা রয়েছে ইউজিসি নেট কিভাবে হয়, কিভাবে পরীক্ষা দিতে হয়। সেই চিন্তা ভাবনাগুলোকে আরেকটু যাতে মডিফাই করা যেতে পারে, আরো যাতে কংক্রিট করা যেতে পারে, সেইভাবে শিক্ষকের উচিত শিক্ষার্থীকে শেখানো। এটা তাহলে কি না, রিলেটিভলি পার্মানেন্ট চেঞ্জ। সম্পূর্ণভাবে যে শিক্ষার্থীকে পুরো চেঞ্জ করে দিচ্ছে তা নয়, রিলেটিভলি। কার? না, পারপাসফুল যে বিষয় রয়েছে, যেটা প্রয়োজনীয় বিষয় রয়েছে, সেই প্রয়োজনীয় বিষয়ের সঙ্গে শিক্ষার্থীর পার্মানেন্ট চেঞ্জ করা উচিত। এটাই হচ্ছে শিক্ষকের নৈতিক কর্তব্য বা নৈতিক বিষয়। এটাই হচ্ছে টিচিং এর একটা কনসেপ্ট। তৃতীয় বিষয় কি না, টিচিং ইজ এ স্কিলফুল অ্যাপ্লিকেশন অফ নলেজ। তাহলে শিক্ষার্থীকে যে শেখানো হবে সেখানে শিক্ষকের কি করা দরকার? শিক্ষকেরও কিছু বিষয় জানা দরকার, তাকে স্কিলফুল হতে হবে, কিভাবে শেখানো উচিত, কি শেখাবো, কিভাবে বলবো, কি পড়ানো উচিত, সে সেই পড়াশুনো করে বা শিক্ষার্থী তা জেনে কি করবে, প্রভৃতি বিষয়গুলো শিক্ষকের জানা দরকার। টিচিং ইজ এ প্রসেস। টিচিং তাহলে কি? টিচিং একটা ওয়ে, একটা পথ, অর্থাৎ এডুকেশনে বলছে টিচিং হলো একটা দৌড়ের পথ, একটা লক্ষ্য থাকবে, সেই লক্ষ্যে শিক্ষার্থীদের পৌঁছে দেওয়াই হচ্ছে টিচিং। ৫ আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্টিভিটি দ্যাট ইনফ্লুয়েন্স এ চাইল্ড টু লার্ন। শুধু যে শিক্ষক শিক্ষার্থীদের বোঝাবে, পড়াবে, শেখাবে তা নয়, সেখানে কি করতে হবে? তাদের অ্যাক্টিভিটিকে ইনফ্লুয়েন্স করতে হবে, তাদের অ্যাক্টিভিটিকে আরো বাড়িয়ে তুলতে হবে। এটা হচ্ছে শিক্ষকের উচিত শিক্ষার্থীকে শেখানোর ক্ষেত্রে। শিক্ষক যে সবসময় যে শেখাবে তা নয়, শিক্ষক শিক্ষার্থীকে মোটিভেট করবে, শিক্ষার্থীকে আরো বেশি জানার চেষ্টা করতে, শিক্ষার্থীদের আরো বেশি জানাবে। এবারে সেখানে বিষয় কি হতে হবে না, শিক্ষক যতটুকু বলবে শিক্ষার্থী যেন তার থেকে আরো বেশি জানে, আরো বেশি পড়াশোনা করে, আরো বেশি মোটিভেট হয়। এটাই শিক্ষকের উচিত। এটাই হচ্ছে টিচিং এর কনসেপ্ট। আর কি রয়েছে না, এক্সপেক্টেড টু লার্ন। এখানে শিক্ষার্থীরা কি পরিমাণে শিখলো, কি পরিমাণে জানলো, কি আমি শেখাতে চললাম, কিভাবে শেখাবো, এই যে জিনিসগুলো রয়েছে এইগুলো কি করবে পরের পয়েন্টের সঙ্গে সেটা সম্পূর্ণভাবে রিলেটেড। কি? ক্যান বি মেজার্ড, অর্থাৎ আমি যে শেখালাম, আমি যে তোমাদের শেখানোর চেষ্টা করছি, তোমরা কতটা শিখতে পারছো, সেই জিনিসটাই হচ্ছে এক্সপেক্টেড টু লার্ন। আর কি না, তোমরা যেটা শিখবে সেই শেখাটা আমি মেজার করব, আমি বুঝতে পারবো যে তোমরা শিখতে পারছো কি শিখতে পারছো না। যদি শিখতে পারো তাহলে আমরা কি করব না, পরের স্টেপে চলে যাব। যদি না শিখতে পারো তাহলে কি হবে না, আমার আবার উচিত হবে তোমাদেরকে বলা। তাই এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে তোমরা অবশ্যইভাবে তোমরা কি করবে না, আমাকে কমেন্ট করবে, জানাবে যে তোমরা এই ভিডিও থেকে শিখতে পারছো কিনা, বা তোমাদের কোন কোন জায়গায় প্রবলেম হচ্ছে, বা তোমরা আর কি কি করতে চাইছো, বা আমাকে কিভাবে বলতে হবে। এই জিনিসগুলো আমাকে কমেন্ট করে জানালে তাহলে আমিও বুঝতে পারবো যে তোমাদের কিভাবে আমার দেখানো উচিত, বা কিভাবে তোমাদের মেটেরিয়ালস প্রোভাইড করা উচিত। ঠিক আছে? তাহলে কনসেপ্ট অফ টিচিং আমরা আজকে মোটামুটি একটা জায়গায় পৌঁছালাম। তোমাদের উচিত হবে কনসেপ্ট অফ টিচিং এর যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো খুব ভালো করে মুখস্থ করে রাখা এবং ভালো করে বোঝা জীবনের সঙ্গে। অর্থাৎ তুমি যখন আগামী দিনে যখন শিক্ষক হবে, সেভাবে কিভাবে ছাত্রদেরকে বোঝাবে, কিভাবে ছাত্রদেরকে পড়াবে, সেই সম্পর্কে তুমি সম্পূর্ণভাবে নিজেকে তৈরি করবে। তাহলে কি হবে, তোমার পরীক্ষার প্রস্তুতিও তৈরি হয়ে যাবে, এবং
তুমি পরবর্তী সময়ে অন্যজনকে বোঝাতে পারবে। তাহলে আজকে এই পর্যন্ত থাক কনসেপ্ট অফ টিচিং। আর তাহলে সম্পূর্ণ বিষয়টা একবার বলে নিই যে আমরা আগের দিন দেখেছি ইউজিসি এনটিএ এর সাইট থেকে কিভাবে তোমরা সিলেবাসটা পাবে, সিলেবাসের কন্টেন্টগুলো কি রয়েছে, 10টি ইউনিট রয়েছে, 10টি ইউনিটের প্রথম ইউনিট রয়েছে যে টিচিং অ্যাপটিটিউড, সেই টিচিং অ্যাপটিটিউডের মধ্যে রয়েছে কনসেপ্ট অফ টিচিং, কনসেপ্ট অফ টিচিংয়ের কী কী অংশগুলো রয়েছে সেই সম্পর্কে আজকে বললাম। এই কনসেপ্ট অফ টিচিংয়ের কি ওয়ার্ডগুলো তোমরা মুখস্থ করবে, তাহলে কি হবে পরবর্তী যে বিষয়গুলো রয়েছে তার সঙ্গে আরও রিলেট করা যাবে। ঠিক আছে, তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যে পাশে যে বেল আইকন রয়েছে সেই বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে কি হবে আমি যখনই ভিডিওটা আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন যাবে এবং নোটিফিকেশন যাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা ভিডিওটা পেয়ে যাবে। ঠিক আছে, কন্টিনিউ করতে হবে, এটা মাথায় রাখবে সবসময় যে আজকে শুরু করলাম মানে কালকে বন্ধ করে দেবো তা নয়। আজকে আমি 10 মিনিট বললাম, তোমাদের কিন্তু 2 ঘন্টা পড়তে হবে। তোমাদের বিষয়টা আরও ভালো করে জানতে হবে, সিলেবাসটা আরও ভালো করে বুঝতে হবে, সিলেবাসের প্রত্যেকটা শব্দগুলো ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, বুঝতে হবে কী বলতে চাইছে, কেন সিলেবাসটা এভাবে তৈরি করা হয়েছে। সমস্ত কিছু ভালো করে না জানলে তাহলে কিন্তু নেট পরীক্ষা ক্লিয়ার করা যাবে না। বারবার একটা কথা মাথায় রাখবে, তোমরা ভিডিওটা আরও ভালো করে দেখো, তোমরা বোঝো, যে জায়গাগুলো অসুবিধা হবে আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই মতো করে তোমাদের প্রস্তুত করার চেষ্টা করব।